জাতীয় পতাকা উত্তোলন করছেন শ্রী সন্দীপন চ্যাটার্জি এবং আগত বিশেষ অতিথিবৃন্দ। Salute to our national flag. Salute. Salute to our national flag. Salute. Salute to our national flag. Salute. Jai Hind. Jai Hind. Jai Hind. नायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग सिंधु हिमाचल यमुना गंगा उत्कल जलधिरंग तब शुभ नामे जागे विश्व मारे गाहे सब जय जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय जय সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অতিথিবৃন্দদেরকে আবার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন স্বাধীনতার এই ৭৮তম দিবসে অনেক শহীদের আত্মত্যাগ আছে, আত্মদান আছে। তাদের এই শহীদ স্মরণে এবং বীর যারা যোদ্ধা ছিলেন তাদের স্মরণে আমরা সবাই এখন ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। সবাই একটু উঠে দাঁড়াবেন। ১ মিনিট নীরবতা পালিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সম্মানিত সভাপতি মিস্টার সন্দীপন চ্যাটার্জিকে অনুরোধ করব আমাদের মাঝে আগত যিনি বিশেষ অতিথি আছেন মিস্টার সুব্রত রয়, তাকে বরণ করে নেবার জন্য উত্তরীয় পড়ানোর মাধ্যমে আমরা করতালির মাধ্যমে আমাদের বিশেষ অতিথিকে বরণ করে নিচ্ছি। অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। 15ই আগস্ট এই ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আবাসনের সম্মানিত সভাপতি শ্রী সন্দীপন চ্যাটার্জি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সকল সানরাইজ এর রেসিডেন্সের সকল অধিবাসীবৃন্দকে এটা আজকে 78 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে। এটা আজকে আমাদের কাছে একটা আনন্দের দিন, খুশির দিন বলতে পারবো না। তার কারণ হচ্ছে অনেক বীরদের রক্তে আজকে আমরা এই স্বাধীন পেয়েছি। এটা একটা আলাদা অনুভূতি, যেটা প্রত্যেকেই নিজের একটা ব্যক্তিগত ব্যাপার যে কিভাবে তারা স্বাধীনতা পেয়েছে। যাই হোক, আমরা স্বাধীন পেয়েছি, স্বাধীন ভারত, বিকশিত ভারত। আজকে আমরা এই ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই এবং এর সাথে সাথে আমরা এই সানরাইজ জাংশনকেও আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই একসঙ্গে না করলে কখনো উন্নতি হয় না, একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। তাই আমি আশা করি আমরা সবাই মিলে যাতে এই সানরাইজ জাংশনকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আজকের মতন অনুষ্ঠান আরও আমরা আগামী দিনেও করতে পারি। থ্যাংক ইউ। আমাদের মধ্যে আগত বিশেষ অতিথি শ্রী সুব্রত রয়, তাকে অনুরোধ করব যিনি
আমাদের যে শহীদ আছেন ক্ষুদিরাম বোস, তার পারিবারিক আত্মীয়, তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। নমস্কার। উপস্থিত মহোদয় যারা আছেন আমার থেকে বয়সে বড়, তাদের আমাদের প্রণাম, সশস্ত্র প্রণাম রইল। আমার থেকে ছোট যারা আছেন মেয়ে এবং ছেলের বয়সীরা, আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আমি সুবক্তা নই, বক্তব্য রাখতে খুব একটা ভালো জানি না। আমি আজকে স্বাধীনতার দিন ৭৮ বছর আগে এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এর মধ্যে যেটা সবচেয়ে বৃহত্তম জিনিস হচ্ছে, এই স্বাধীনতা কিন্তু খুব সহজ পথে আসেনি। লক্ষ লক্ষ হাজার হাজার শহীদ প্রাণ দেবার পরিবর্তে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তার প্রথম শহীদ ছিলেন ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম শহীদ, 18 বছর বয়সে যিনি প্রাণত্যাগ করেন। ক্ষুদিরাম বসুর আমার পদবী হচ্ছে সুব্রত রায়। ক্ষুদিরাম বসুর সঙ্গে আমার আত্মীয়তা হলো কি করে, এটাই প্রথম প্রশ্ন আসবে। গোটা ভারতবর্ষব্যাপী আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, দিল্লিতেও গেছি আমি, বাজপেয়ী সরকার নিয়ে গেছিলেন। আর তাছাড়াও মুজাফফরপুর বা বিভিন্ন জায়গায় ক্ষুদিরাম কানেক্টেডের যে ব্যাপারগুলো আছে সবগুলোই আমাকে নিয়ে গেছে। এবারে আমার ঠাকুমা অপরূপা দেবী, ক্ষুদিরামের নাম এলে প্রথম নাম চলে আসবে অপরূপা দেবী, যিনি ক্ষুদিরামকে মানুষ করেছিলেন। জন্মের আগে, ক্ষুদিরামের জন্মের আগে ক্ষুদিরামের মায়ের পরপর 3টি মহিলা সন্তান জন্মগ্রহণ করেন। আমার ঠাকুমা ছিলেন বড় সন্তান। আমার ঠাকুমার নাম অপরূপা দেবী, আর তারপরে 2টি সন্তান হয় মেয়ে। তারপরে যত 2টি বা 3টি ছেলে হয়েছিল সে পুত্রগুলি নষ্ট হয়ে যায়। অষ্টম ঘরে ক্ষুদিরামের জন্ম হয় ঠাকুর মন্দিরে পুজো দিয়ে। উনি তখনকার যুগের নিয়ম ছিল যে গোত্র চেঞ্জ না করলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। অনেক বাচ্চা, 2-3টে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে ক্ষুদিরামের মা চিন্তা করলেন, মনীষী এবং বিভিন্ন রকম ঠাকুরদের তাকে ডেকে যে বলল গোত্রটাকে পাল্টালে হয়তো বাচ্চা বাঁচতে পারে। সেই অনুযায়ী যেদিন ক্ষুদিরামের জন্ম হবে তার কয়েকদিন আগে ঠাকুমার তখন বিয়ে হয়ে গেছে, ঠাকুমার তখন 15 বছর 16 বছর বয়স আমার অপরূপা দেবীর। তিনি ওখানে মায়ের কাছে এলেন। ভাইয়ের জন্মগ্রহণ যেখানে হলো হবিবপুর কালী মন্দিরের সামনে, সেখানে ক্ষুদিরামকে মেয়েকে দিচ্ছে বিক্রি করে মা ছেলের কাছে, ছেলেকে বিক্রি করলো মেয়ের কাছে, বড় মেয়ের কাছে। তার দিদি অপরূপা দেবী ওর মায়ের কাছ থেকে খুদ দিয়ে, ঘরে কিছুই ছিল না ডেলিভারি রুমে, তখনকার যুগে সামান্য ঘরের যে চাল গুঁড়ো থাকে, খুদ থাকে, সেই খুদটুকু নিয়ে 3 মুঠো খুদ দিয়ে ঠাকুমার কাছ থেকে, ঠাকুমার মায়ের কাছ থেকে কিনে নেন। কিনে নেওয়ার পর তখন নাম হয়ে গেল ক্ষুদিরাম, খুদ দিয়ে কেনার জন্যে। অ্যাকচুয়ালি ক্ষুদিরামের নাম অন্নপ্রাশনের সময় লক্ষ্মীনারায়ণ বসু হিসেবে পরিচিত ছিল। তার 6 মাস পরে যখন অন্নপ্রাশন হয় বা বিভিন্ন সমাজের যা নিয়মকানুন আছে, তখন সেটা লক্ষ্মীনারায়ণ বসু হিসেবেই পরিচিত হয়। কিন্তু ক্ষুদিরাম নামটা কিন্তু রয়ে যায়। এবং ওই ক্ষুদিরাম পরবর্তীকালে ওর বাবা মা অল্প বয়সে মারা যায়। ক্ষুদিরাম আমাদের ঘরেই, মানে দিদির কাছেই, ঠাকুমার কাছেই চলে আসেন, ঘাটাল দাসপুর থানার হাটগেছিয়া গ্রামে। বর্তমান নাম হচ্ছে মজলিশপুর, দাসপুর থানা। সে মজলিশপুরে মানুষ হতে আরম্ভ করে। আমার বড় জ্যাঠামশাই, আমার মেজো জ্যাঠামশাই, আমার বাবা পরপর সব মানে ওই একই সঙ্গে মানুষ হলেন। ওই একই সঙ্গে ক্ষুদিরামের সঙ্গে খেলাধুলা করলেন ছোটোবেলাটা। বিভিন্ন ক্ষুদিরামের কীর্তি আছে, বইও আছে, অনেক বই বেরিয়েছে। তার মধ্যে কে ক্ষুদিরাম বই বলে একটা রিসেন্টলি বই বেরিয়েছে, দেখবেন অরিন্দম লিখেছে ওটা বইটা। সেই বইটায় যদি পারেন কিনে নেবেন, আমাদের ডিটেলস ফ্যামিলির হিস্ট্রিটা পেয়ে যাবেন ক্ষুদিরাম সম্বন্ধে। ক্ষুদিরাম মানুষ হলেন, হওয়ার পরে পরবর্তীকালে আমার ঠাকুরদা অমৃতলাল রায়, তিনি জজ কোর্টে কাজ করতেন। ঘাটাল কোর্টে যখন কাজ করতেন তখন ক্ষুদিরাম ওইখানেই মানুষ ছিলেন, দাসপুর থানায়, ঘাটাল সাব ডিভিশনে। তারপরে ওখান থেকে ট্রান্সফার হয়ে ঠাকুরদা চলে গেলেন তমলুকে। তমলুকে যাওয়ার পরে তমলুকে হ্যামিল্টন স্কুলে ক্ষুদিরামকে ভর্তি করলেন, আমার বড় জ্যাঠামশাইকে ভর্তি করলেন, মেয়ে জ্যাঠামশাইকে ভর্তি করলেন। এরা সব একসঙ্গেই মানুষ হতে আরম্ভ করলো। তার পরবর্তীকালে জজ কোর্টে চলে আসেন ঠাকুরদা মিদনাপুরে।
মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজ কোর্টে। আসার পরে তখন ওখানে একটা বাড়ি ভাড়া করে ক্ষুদিরাম ওখানে চলে আসে। তখন মেদিনীপুর কলিয়েট স্কুলেই মানুষ হয় বা পড়াশোনা করে। সেখানেই সত্যেন বোসের কন্ট্রোলে আসে। সত্যেন বোস, ঋষি রাজনারায়ণ বোস, অরবিন্দ ঘোষ, এরা মোটামুটি মেদিনীপুরের প্রথম বিপ্লবী আর কি। এরা অনুশীলনী কেন্দ্রতে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ক্ষুদিরামকে মনের জোর এবং শক্তি দেখে ওকে সিলেকশন করলেন। ক্ষুদিরামের অনেক কাহিনী আছে, সব কাহিনী এখন বলা যাবে না, বলতে পারবো না, কিন্তু যদি শুনবার আগ্রহ থাকে পরে আপনাদেরকে বলবো। কিন্তু প্রচুর কাহিনী আছে এনার। এবং বীর সাহসী, যিনি প্রথম চিন্তা করেছিলেন, এবং অরবিন্দ এবং ঋষি রাজনারায়ণ বোস, সত্যেন বোস, হেমচন্দ্র কানন্দ, এরা ছিলেন তখনকার যুগের বিপ্লবীদের প্রথম শ্রেণীর নেতারা। তারা কিংসফোর্ড বলে একজন ম্যাজিস্ট্রেট তখন মিদনাপুরে কলকাতায় এসেছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে, এবং যে কোনো ইন্ডিয়ানকে যে কোনো টাইপের কাজ করলেই বেত্রাঘাত করতেন চরমভাবে। সেই কিংসফোর্ড এত অত্যাচারী ছিল ব্রিটিশ রায়ত্বের, যাকে সহ্য করতে পারেনি আমাদের অনুশীলনী কেন্দ্রের মহান নেতারা। তখন তারা চিন্তা করলেন যে কিংসফোর্ডকে রাখা যাবে না, কিংসফোর্ডকে মারতে হবে। এই মারার জন্য দুজন ছেলেকে সিলেক্ট করা হলো, ঋষি রাজনারায়ণ বোস, অরবিন্দ ঘোষ, সত্যেন বোস, এরা হেমচন্দ্র কানন্দ, যে কে কে যাবে, প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস, এই দুজন যাবে। কোথায় যাবে? মুজাফফরপুরে। কিংসফোর্ড তখন ট্রান্সফার হয়ে চলে গেছেন অ্যাজ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন এখানে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্যালকাটা থেকে উনি চলে গেছেন মুজাফফরপুরে। তখন মিদনাপুর থেকে মুজাফফরপুর যাওয়া প্রায় 1.5 দিন 2 দিনের টাইম লাগতো, সময় লাগতো। গিয়ে মুজাফফরপুরে উনি গেলেন, ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি উইথ বোম এবং রিভলভার নিয়ে গিয়ে মারবার চেষ্টা করলেন কিংসফোর্ডকে। কিন্তু দুর্ভাগ্যবশত মিসগাইডে হওয়ার জন্যে সেই দিনে সেই ফিটন গাড়িতে, যে গাড়িটা ইনজিওর্ড হয়েছিল, সেই গাড়িটা কিন্তু প্র্যাকটিক্যালি ক্ষুদিরাম যেখানে বোম মেরেছিলেন সেটা কিন্তু 2জন ব্রিটিশ মহিলা মারা যান। সেই মহিলা মারা যাওয়ার পরে খুব মর্মাহত হন, এবং প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করেন। ছুটে গিয়ে মোকামা স্টেশনে দিকে রওনা হন এবং পরবর্তীকালে উনি অ্যারেস্ট হয়ে যান। আর প্রফুল্ল চাকি নিজের গুলি করে মরেন, মারা যান গুলি করে, নিজে সুইসাইড করেন। দিয়ে আলটিমেটলি এই অবস্থা। তা প্রথম শহীদ ক্ষুদিরামের ফাঁসিটা হয় 11 অগাস্ট 1908 সালে। 1908 সালে 11 অগাস্ট, এই 4-5 দিন আগের যে ডেটটা ছিল। তা ক্ষুদিরাম বসু মারা যাওয়ার পরে, ফাঁসি হওয়ার পরে লক্ষ লক্ষ ক্ষুদিরাম কিন্তু গোটা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে এবং সেটাই বীজ প্রতিস্থাপন করেছে। তারপরে তো মেদিনীপুরে প্রচণ্ডভাবে আরম্ভ হলো অ্যাটাকিং টেন্ডেন্সি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের এগেনস্টে। ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের এগেনস্টে আমরা থাকবো না, থামবো না, শুনবো না কোনো কথা, কারণ অত্যাচারী সব ম্যাজিস্ট্রেট ছিলেন। দিয়ে 30 সাল, 31 সাল, 32 সাল পরপর 3জন ম্যাজিস্ট্রেটকে মারা হলো। পেডি, ডগলাস, বার্জ, সেই মারা যাওয়ার পরে, মানে 5জনকে মারার পরে আবার আমাদের ইন্ডিয়ান কোনো ম্যাজিস্ট্রেট আসুক, সেইটাই চিন্তা করা হলো। দিয়ে বীরেন সেন বলে একজন ম্যাজিস্ট্রেট এলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তিনি এসে মোটামুটি মেদিনীপুরে প্রতিস্থাপন করলেন, থাকলেন ওখানে। তা ক্ষুদিরামের যে আত্মবলিদান, ক্ষুদিরামের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আমরা এখনো দেশ সেইভাবে এগাতে পারিনি। সৎ, একনিষ্ঠ, বজ্রগষ্ঠ, প্রচণ্ড শক্তির মানসিক জোর। এই 18 বছর বয়সের যে ছেলে, সেই ছেলে যে এতখানা স্পিরিট করতে পারে, স্পিরিট তৈরি করতে পারে, এবং সেটা চিন্তার বাইরের জিনিস। উনি রেগুলার ব্যায়াম করতেন, রেগুলার। তখন রনপা বলে একটা বস্তু ছিল, রনপা মানে 2টো বাঁশের উপরে প্রায় এতখানা হাইটে হেঁটে হেঁটে যাওয়া যেত। তখন মেদিনীপুর থেকে ঘাটাল ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 60-65 কিলোমিটার। উনি এক রাত্রে কোনো একটা কাজের জন্যে রাত্রেবেলা ওখান থেকে বেরাতেন। অপরূপা দেবী ও দিদির কাছ থেকে দিদি জানতে পারতো না, মানে ঘুমাচ্ছেন দিদি, ঠাকুমা, দিদি এবং জামাইবাবু ঘুমিয়ে পড়েছেন, মানে অমৃতলাল রায় এবং অপরূপা দেবী। সেই সময় উনি রাত্রেবেলা বেরিয়ে পড়তেন। বেরিয়ে পড়ে কিছু টাকা পয়সা কালেকশন করে সেটা মেদিনীপুরের ফান্ডে এই অরবিন্দ ঘোষ, এই হেমচন্দ্র কানন্দ, এদেরকে দেবার জন্যে রনপা করে ঘাটাল থেকে আসতেন রাত্রেবেলায়। এসে রাত্রেবেলায় ব্যাক করে যেতেন। সকালে দেখছে ক্ষুদিরাম ঘুমাচ্ছে। পরবর্তীকালে যখন খোঁজখবর নিয়ে দেখা গেল, পুলিশ এলো, তখন বলছে যে ঠাকুমা নিজে কনফেস করেছেন যে আমার ভাই তো ঘুমাচ্ছে, আপনি ওকে অ্যারেস্ট করছেন কেন? মানে ঠাকুমাও জানতেন না, ঠাকুরদাও জানতেন না, কিন্তু ভিতরে ভিতরে এই কাজটা করতেন। এই কাজটা করেছেন কিন্তু 14 বছর বয়সে, 15 বছর বয়সে।
এইটাই ক্ষুদিরামের আত্মবলিদানের একটা আগের যে কাঠামো এবং ঘটনাগুলো যা করেছেন সেটা প্রশংসনীয়, এবং সেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ফ্যামিলির মধ্যে ওনার চরিত্রটাকে ফলো করা উচিত, এবং সেই জন্য বইগুলো পড়ানোর দরকার, ছেলে মেয়েদের তৈরি করা দেশপ্রেমিক হিসেবে। ক্ষুদিরাম কিন্তু অ্যাকচুয়ালি ইন্সপায়ার করেছিলেন নেতাজিকেও, কারণ 1897 সালে যখন ক্ষুদিরামের নেতাজির জন্মগ্রহণ হয়, উনি ওনার থেকে 8-9 বছরের ছোট ছিল। যদি নেতাজির জীবনী আপনি প্রথম পড়েন, দেখবেন প্রথমেই লিখেছেন যে আমি ক্ষুদিরামের ওই ফাঁসির ধাক্কাটা সহ্য করতে পারিনি, খুব বিবেকে লেগেছিল নেতাজির, এবং সেটা কি কারণে উনি খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছিলেন স্কুলে, তো বাচ্চা বয়সে ক্লাস 3-4 তখন পড়েন। তাই এই হচ্ছে ক্ষুদিরাম। একটা ক্ষুদিরাম গেল, পৃথিবী থেকে চলে গেল, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষুদিরাম তৈরি করলো। সেই 1908 সাল থেকে 1947 সাল, এই যে প্রায় 39 বছর পরে আমাদের দেশ স্বাধীন হলো, কিন্তু আমরা ওনার আদর্শ, ক্ষুদিরামের আদর্শ, গান্ধীজির আদর্শ, অথবা আমাদের জওহরলাল নেতাজির যে আদর্শ, সেই আদর্শ কিন্তু আমরা এখনো টোটালি ফলো করতে পারিনি। আমাদের কর্তব্য এখন বর্তমানের সমাজে চেষ্টা করুন প্রত্যেকটা মা যেন ছেলে মেয়েদের আমাদের বিপ্লবীদের কাহিনীগুলো, ভারতের স্বাধীনতা কী করে হয়েছিল এই কাহিনীগুলো পড়া, ওদের চরিত্রগুলো অন্তত ফলো করা। শুধু ক্ষুদিরাম নয়, ক্ষুদিরামের মতো হাজার হাজার বিপ্লবী প্রাণ দিয়েছেন। তা এইটুকু বলেই আমি শেষ করছি। আমি বলবো, প্রত্যেককে অনুরোধ করব, আপনারা ভালো থাকুন। সানরাইজ জাংশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণের জন্যে, আজকের এই মহান চিন্তাভাবনা যে আপনারা যেটা এগাচ্ছেন, এখানে যেসব কার্যকর্তা কর্মকর্তা যারা আছেন তারা প্রশংসনীয়, এবং আরও সুপথে এগিয়ে যান। সানরাইজ জাংশন আমার খুবই ভালো লেগেছে। আমার ছেলে এখানে ফ্ল্যাট কিনেছে, সুজয় রায়, মানসী 6-এ আছে। আমি এখানে আসি, প্রায় থাকি এখানে, এই ক্লাবে খেলাধুলা করি। বদ্রুদ্দিনবাবু, শঙ্করবাবু, এনাদের সঙ্গে আমার পরিচয় আছে সবারই। আমি খুব কম দিনই এখানে থাকি যদিও, কিন্তু আমার ফ্ল্যাটটা হয়, এবং এই পরিবেশ পরিস্থিতিটা আপনাদের প্রত্যেককে নিয়ে আমার খুব ভালো লেগেছে। আপনার ছেলে মেয়ের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ শ্রী সুব্রত রায়, আপনাকে আপনার মহামূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ইতিহাসের একটি অংশ গল্পের আকারে আমাদেরকে শোনালেন। আমরা ক্ষুদিরাম বসুর ব্যাপারে জানতে পারলাম, সেই চিরস্মরণীয় যোদ্ধা যার সমস্ত কর্মকাণ্ড আমাদের অনুকরণীয় হয়ে থাকবে। আমি এখন শ্রী সমরজিৎ সিনহা তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। স্বাধীনতা দিবস বললেই আমি ঘাবড়ে যাই। আমরা আদৌ স্বাধীন নই, এটা প্রথমেই জানিয়ে রাখি। যে স্বাধীনতা পালন করছি এটা প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, দেখানো, লোক দেখানো। আসলে আমরা কেউ স্বাধীন না, ঘরে না, সমাজে না, বাইরে না, কোথাও না। আপনারা এটা অনুভব করেন কিনা জানি না। যদি একটুখানি আপনার সংবেদনশীল হন, যদি আপনাদের বিবেক থাকে, আপনারা টের পাবেন আপনি আদৌ স্বাধীন না। কাল সারা রাত আমাদের রাজ্যের মেয়েরা, মা বোনেরা রাত দখল করে একটা আন্দোলন চালিয়েছে। কেন? একটা তরুণী ডাক্তার, তাকে ধর্ষণ করা হয়েছিল, খুন করা হয়েছিল। এর প্রতিবাদে আমাদের রাজ্যে ধর্ষণ খুব কম, তুলনায় হচ্ছে কম, কিন্তু আমাদের দেশে যদি খোঁজ দিন, প্রতি মিনিটে 3 জন নারী বা 3 জন মেয়ে ধর্ষিত হচ্ছে প্রতি মিনিটে। এটা কি স্বাধীনতার লক্ষণ? না। মুস্তাফিজুর বলল আমরা উন্নয়নের দিকে আমাদের যাব। আমাদের দেশ উন্নয়ন হয়নি, উন্নীত হয়নি। আমরা বাইরের সব কিছু চাকচিক্য সব কিছু আছে, আমাদের
আর্থিক অবস্থা, আমরা গরিব দেশগুলি, ভারত সারা পৃথিবীতে 107টা গরিব দেশ যদি বলি, আমরা 140 নম্বরে আছি। আমরা উন্নত দেশ না। আইন শৃঙ্খলায় আমরা উন্নত, সারা পৃথিবীতে দেখা গেছে তুলনা করে আমরা 110টা কান্ট্রির মধ্যে 90 অনুন্নত আইন শৃঙ্খলার জন্য। এভাবে যদি হিসেব দিতে থাকি, ক্ষুধার হিসাব দিতে থাকি, সবটি যদি দিতে থাকি, তাহলে দেখবেন আমরা কোথাও স্বাধীন না। কেন স্বাধীন না সে আরেক তর্ক। আমাদের সব কিছু বিক্রি যাচ্ছে কোনো কয়েকজন কর্পোরেটের কাছে, আমাদের সব কিছু বিক্রি যাচ্ছে। এমনকি আমরা এই যে মোবাইলটা আমরা হাতে আছি, আপনারা জানেন না, সেই মোবাইল আপনি যখনই খুলতে যাবেন, না খুলতেও যাবেন, আপনার সব কিছু তথ্য তাদের কাছে। পৃথিবী, আমি কার সঙ্গে কথা বলছি, কি বলছি, কি হোয়াটসঅ্যাপ করছি, কি মেসেজ পাঠাচ্ছি, এভরিথিং তাদের কাছে। আপনারা জানেন না, হয়তো জানেন, চুপ করে থাকেন, আমিও চুপ করে থাকি। তো এগুলি স্বাধীনতার লক্ষণ। তবু আমরা এই পোশাকি স্বাধীনতাকে আমি স্বাগত জানাচ্ছি। এইটুকু অন্তত পোশাকে হলে তো আমরা ভদ্রলোক, ভেতরে যতখানি আমরা খারাপ লোক হই না কেন, আমরা ভেতরে সবাই ভণ্ড, প্রত্যেকটি লোক আমরা ভণ্ডামি নিয়ে বেঁচে আছি। তো এই ভণ্ডামি মুক্ত যেদিন হতে পারবো না, তার আগে আমরা স্বাধীন বলে আমি মানতে রাজি না। লাভ করবেন এই আবাসন সুন্দর। আমি প্রথম থেকেই চেয়ে এসেছি, 1913 সালে আমি এখানে কিনেছি, 15 থেকে থাকতে শুরু করেছি। সন্তুর অন্তত আগের যারা ছিল, আমি চেয়েছি যে এটা সুন্দর হোক। মাঝখানে অতি 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 খারাপ লোক ঢুকে গেছিল, তাদেরকে যারা সহযোগিতা করেছিল আমি তাদের প্রত্যেককে চিনি, প্রত্যেকটি লোককে চিনি, তাদের ভণ্ডামিটা পর্যন্ত আমি চিনি। তো তাদেরকে যেভাবেই হোক আইন আদালত করে তাদেরকে তাড়ানো গেছে। নতুন একটা কমিটি চেষ্টা করছে, চেষ্টা শব্দটা আমি চেষ্টা অব্দি বলব, কারণ এই কাজটা খুব দুরূহ কাজ। এই যে 4 দিক টাকার, আমার ঘরে কয়েকজন লোক এসেছিল, মহিলা অধিকাংশ, এরা সাংস্কৃতিক জগতের লোক, লেখালেখি, গান বাজনা এসবের লোক। আমার ঘরে তো এইসব লোকে আসে, এর বাইরের লোক তো আসে না। তারা এসে বলছে, আরে এটা তো একটা পুরনো প্রাচীন 1800 শতাব্দীর একটা আবাসন। আমি লজ্জায় আর কিছু বলতে পারিনি। অথচ 1916 সালে আমেরিকা, কানাডার থেকে আবার বন্ধুরা যখন এসেছিল, এইখানে সে ছবি তুলে তারা পোস্ট করেছে। অনেকে বলেছে আমরা এখানে কিনতে পারবো কিনা। তফাৎটা শুধু বোঝাতে চাইছে, সেই জায়গাটায় নিতে চাইছে এই সভাপতিকে সবার আগে ধন্যবাদ দিই। তিনি সবচেয়ে নিজের পকেটের টাকা খরচ করে হলেও তিনি করছেন। আমি দিন চেষ্টা করছেন, রাতের থেকে দিন জেগে। সন্তুকে তো বলেই লাভ নেই, বয়স কম, আবেগ বেশি, যুক্তিটা ইদানিং একটু বাড়ছে। মুস্তাফিজুর ওরা আছে, ওনারা সবাই আপনারা আছেন ওদের পাশে, এটাকে উন্নত করুন। আমরা যাতে অন্তত এই আবাসনের ভিতরে স্বাধীনভাবে সুন্দরভাবে থাকতে পারি, এটুকু আমরা চেষ্টা করি। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী সমুদ্র সিনহাকে। এটা সত্যি, আমরা হয়তো প্রশাসনিকভাবে স্বাধীনতা অর্জন করেছি, বাট আমাদের এখনো যে সামাজিক চাহিদাগুলো আছে সেগুলো এখনো আমরা পরিপূর্ণতা পাইনি। কারণ আপনারা জানেন, এর পরিপ্রেক্ষিতে একটা ছোট উদাহরণ দিই। সারা বিশ্বে কথা বাদই দিলাম, প্রায় 3682 বাঘের সংখ্যা ভারতবর্ষ জুড়ে আছে, যেটি 55টি টাইগার রিজার্ভ এরিয়াতে সংরক্ষিত। তার মধ্যে সুন্দরবনে বাঘের সংখ্যা হচ্ছে 250টি, তার উপরে হতে পারে। এটা কেন বলছি?
কারণ হচ্ছে প্রতিটি বাঘ দৈনিক 15 থেকে 20 কেজি তাদের মাংসের যোগান দিতে হয় তাদের ক্ষুধা মেটানোর জন্য। সেই হিসাবে 5,000 কেজি মাংসের যোগান তাদেরকে দিতে হয়। সৃষ্টিকর্তা দেন, কে দেন? বাঘ কিন্তু চিন্তা করেন আর কালকে কি খাবে। একটা মানুষ দৈনিক গড়ে 250 গ্রাম করে ভাত খায়, তাকে চিন্তা করতে হয় আমি কালকে কি খাবো। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এরকম কয়েকটি মৌলিক চাহিদা এই যোগান দেওয়ার জন্য আজও এই ভারতবর্ষের মানুষকে লড়াই করে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে সত্যিই আমরা এখনো পরাধীন, আমাদেরকে প্রতিনিয়ত এই স্বাধীনতার জন্য লড়াই করে যেতে হচ্ছে। এক্ষেত্রে যারা বিত্তবান তারা যেমন তাদের দুঃখটাকে বিক্রি করতে পারছে না, আর যারা নিম্নবিত্ত তারাও কিন্তু সুখ কিনতে পারছে না। আমি পরবর্তী বক্তা হিসেবে আমাদের আবাসনের কোষাধ্যক্ষ মিস্টার এম এ চৌধুরী, তাকে অনুরোধ করব কিছু বলার জন্য। শুভ সকাল, মাননীয় উপস্থিত সানরাইজ জংশনের সুধীগণ। আজ 2024 15ই আগস্ট। এই 15ই আগস্টে আজ আমাদের দেশ এই দিনটিতেই স্বাধীনতা অর্জন করেছিলেন। আর এই দিনটিকে আমরা 15ই আগস্টের ভারতের এই স্বাধীনতা দিবস উদযাপন করি। সারা ভারতবর্ষ জুড়ে এই উৎসব উদযাপন হচ্ছে। 1757 খ্রিস্টাব্দের পর থেকে 1947-এর 14ই আগস্ট পর্যন্ত আমরা আমাদের ভারতবাসী এক বিষাক্ত এবং তিক্ত শাসনকালের সন্নিধানে কাটিয়েছি, যার তিক্ত অভিজ্ঞতা হয়তো আমরা ইতিহাসে পড়েছি, দেখিনি, তবু আমাদের সেই ইতিহাস পড়ে এখনো চোখে জল ঝরে। আজ এই ভারতবর্ষ স্বাধীন হয় এমনি হয়নি, আমরা সকলেই জানেন। বিশিষ্ট গুণীজন এবং দেশত্যাগী অর্থাৎ প্রাণত্যাগী স্বাধীনতা সংগ্রামী তথা মহাত্মা গান্ধী, লালা রাজপথ রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, কত আর বলবো। এমনও লেখা অলেখা এই ইতিহাসে এমন ব্যক্তি আছেন যারা প্রাণ দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তাদের নাম ইতিহাসে আমরা খুঁজে হয়তো কোনো পাইনি, তবে গোপন ইতিহাসে লেখা আছে। তাদের স্বার্থ থাকে, তাদের বলিদানে আজ আমরা ভারতবাসী মাথা উঁচু করে বলতে পারি উই আর ইন্ডিয়ান, আমরা ভারতবাসী। এই অবস্থায় আমরা ছিলাম না, আমরা সকলেই জানি। এই ব্রিটিশ শাসনের প্রায় 200 বছরের তিক্ত অভিজ্ঞতা, যারা এই গ্লানিতে আক্রান্ত এবং শিকার হয়েছিলেন। কিছুক্ষণ আগে একজন গুণীজন আমাদের আবাসনের আবাসিক ক্ষুদিরাম বসুর বংশধর, তিনি অনেক কথাই বলে গেলেন, আপনাদের অনেক কথায় অবগত আপনারা হলেন ওনার মাধ্যম দিয়ে। আজ সেই সমস্ত বিশিষ্ট ভারতবাসী এবং আমাদের ভারতের জন্য প্রাণ বা বলিদানকারী সেই সমস্ত গুণী মনীষীদের আজ মহার্ঘ অর্থাৎ তাদের অর্ঘ্য দেওয়া ফুলদান করার জন্য আমরা আজ এই জায়গায় 15 আগস্টকে উদযাপন করি। এখানে ছোটখাটো কচিকাঁচা যারা আছে তাদেরও তারা এগুলো দেখে উৎসাহিত হচ্ছে যে আমরা ভারতবাসী, আমাদের কোলে বসে তারা শিখতে পাচ্ছে যে পরবর্তী জেনারেশনে তারা কিভাবে এই 15 আগস্টকে উদযাপন করে বিভিন্ন রং এবং কালারের মাধ্যম দিয়ে। আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভারতবর্ষের বিভিন্ন অফিস এবং প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, যাকে আমরা বলি ট্রাই কালার। এবং ভারতের প্রধানমন্ত্রী 31 গান স্যালুট দিয়ে তাকে সম্বোধনা দেওয়া হয় এবং তিনি আজকের দিনে অঙ্গীকার করেন, আমি ভারতবাসী বলছি, ভারতের পূর্ণাঙ্গ দায়িত্ব স্বচ্ছভাবে আজ আমি নিজের হাতে আবার নিলাম। সেই অঙ্গীকার করে তিনি ভাষণ দেন লালকেল্লায়। সুতরাং আজ এই দিনটিতে সকলে আমরা এই প্রাঙ্গণে অর্থাৎ পারগোলা প্রাঙ্গণে এসে উদযাপন করছি। আজ গর্বের সাথে বলি আমরা ভারতবাসী। যাই হোক, আমার বক্তৃতা বেশি আমি
মানে দীর্ঘায়িত করব না, আমার একটা বিশেষ অনুরোধ, আমরা গুটি কয়েক নয়, 42 জনের মধ্যে 3 জন নেই, 38 জনের সম্মিলিত প্রচেষ্টায়, অর্থাৎ মেম্বার, বোর্ড অফ মেম্বার্স, এই বর্তমান অ্যাসোসিয়েশন যে নিরলস, সকলের সহযোগিতায় দিন রাত এক করে এই আবাসনের অত উন্নতি করছি বা চেষ্টা করছি। কিছুক্ষণ আগে মাননীয় সমর্জিত সাহেব বললেন যে আমরা চেষ্টা করছি, করতে কিছু পারিনি। আসন্ন দিনে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা এবং সাহায্য আবেদন করছি, আপনারা এগিয়ে আসুন। আমি একজন ট্রেজারার হিসাবে একটুকুই বলবো, যার যে পুরাতন আউটস্ট্যান্ডিং ক্যাম্প আছে এটা দান করে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের ছোটোখাটো চলার পথে যদি কোনো ভুল হয় সেগুলো ক্ষমার চোখে দেখে আমাদেরকে বক্ষে ধরে আমাদের ক্ষমা করে পাশে টেনে, সন্তানের মতো টেনে, ভুল ভ্রান্তি ধরিয়ে আমাদের সংশোধন করিয়ে আমাদেরকে কাজ করিয়ে নিন। আমি অঙ্গীকার করলাম আজ কোষাধ্যক্ষ হিসাবে যতদিন থাকবো আমি আমার পূর্ণাঙ্গ শক্তি দিয়ে আপনাদের সহযোগিতা করে যাব। ধন্যবাদ সকলকে আমার তরফ থেকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় কোষাধ্যক্ষ মহাশয়কে। পঞ্চপাণ্ডবের এই সম্মিলিত প্রচেষ্টায় এই আবাসন উন্নতির দিকে যাচ্ছে। পঞ্চপাণ্ডব সভাপতি, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সমস্ত বিএম মেম্বার্স এবং ক্যাম্পেয়ার্স, এই পঞ্চপাণ্ডবের সম্মিলিত সহায়তায় আসলে কিন্তু সানরাইজ প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। সবাই এই পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে একটা জোরে করতালি দিয়ে দিই। আমি পরবর্তীতে ভাষণ রাখার জন্য, বক্তব্য রাখার জন্য শ্রী প্রশান্ত দাশগুপ্ত তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। আজকে একটা অভূতপূর্ব জিনিস দেখলাম যে আমাদের মধ্যে কেউ আছেন যিনি ক্ষুদিরাম বসুর আত্মীয়, এবং তার সময় অনেক কিছু জানতে পারলাম। এইটা শুনে আমি একটু উদ্ভূত হলাম, যেটা বোধহয় আমি কাউকে আজ পর্যন্ত বলিনি, যে আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তার পুরো যৌবনটা এর পিছনে নষ্ট হয়ে গেছে। পরবর্তীকালে আনঅফিশিয়ালি বলতে পারি, নেহরুজি ওনাকে ডেকেছিলেন রাজ্যসভা মেম্বার জন্য, হি রিফিউজড। তো মোটামুটি ওই লেভেলে আমার বাবা করেছেন। কিন্তু আমার বাবা একটা কথা ছোটবেলা থেকে শুনেছি, যে বলেছেন, দেখ, স্বাধীনতা আনার জন্য তো আমরা কষ্ট করেছি, কোনো কিছু পাওয়াটা তাও সোজা, সেটা মেনটেন করাটা অনেক শক্ত। তো আমরা স্বাধীনতাটা মেনটেন করতে পেরেছি কি না? সমরেশ বাবু খুব ভালো কথা বলেছেন যে আমরা কি পেরেছি, তার কারণ আমরাই স্বাধীন না। আমার বাচ্চারা স্বাধীন হবে কি করে? আমি চাই আমার বাচ্চা ইংরেজ হোক, যেটা আমি গতবারও বলেছিলাম একই কথা। আমি চাই আমার বাচ্চা ইংরেজ হোক, ইংরেজিতে সুন্দর কথা বলুক, বাংলা বলতে পারুক না পারুক কোনো প্রবলেম নেই, ইংরেজিতে পড়াশোনা করুক। কিন্তু দেখুন, চায়না যারা ডেভেলপ করেছে, যতদূর আমি জানি রাশিয়া যারা ডেভেলপ করেছে, ওদের ডাক্তারি পর্যন্ত ওদের ভাষায় আছে। আমরা এখনো ডাক্তারকে বলি ডক্টর, ওষুধকে বলি মেডিসিন। তার কারণ কি? যে আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আমি রাজনৈতিক কথা বলছি না, কিন্তু একটা কথা, কোনো জাতকে যদি অস্বাধীন করতে হয়, তার উপর প্রভুত্ব করতে হয়, প্রথম ওকে আমাদের কালচারে মানুষ করতে হবে। কালচারটা বললাম এই জন্য যে আমি যদি সংস্কৃতি, তাহলে অসুবিধা হবে। কালচারে মানুষ করতে হবে। সবসময় ইংরেজিতে ভাববে, ইংরেজি স্টাইল করবে, সবসময় আমার প্রভুত্ব মেনে নেবে। আমরা কোনো সময় কিন্তু ভাবতে পারি না যে না, তা নয়। এইটাই হচ্ছে আসল কথা। আজকাল ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছি আমরা। কি হয়েছে? আমরা সব যা করছি সব চলে যাচ্ছে, রেকর্ডেড হচ্ছে, আমরা কিছু জানি না। সবচেয়ে বড় তো কথা এই যে আমরা জানি না। আমরা মোবাইল করছি, আমাদের দেশে মোবাইল কটা বলুন তো প্রোডাকশন করে? যত মোবাইল হাতে নিয়েছেন দেখুন তো, কার বিদেশি যারা মোবাইল আছে। যত গাড়ি নিচ্ছেন কোনটা বলুন তো আমাদের দেশীয় গাড়ি, টাটা দু একটা ছাড়া। পারবেন না। আমরা নাকি ডেভেলপ, আমরা তৃতীয় হয়ে যাব, পঞ্চম আছি, ট্রিলিয়ন আমাদের বাজেট,
আরো বড় বাজেট হয়ে যাবে। কি হবে যদি একটা ঘরে দুজন রোজগার করে 10,000 টাকা পায়, আর যদি একটা ঘরে 10টা রোজগার করে 10,000 টাকা পায়, তাহলে বড় লোক কে? আমাদের 150 কোটি লোক এই টাকা করছি, তাহলে কি করে আমরা হব? আমাদের বড় বেকুব বাড়ানো হচ্ছে। কিন্তু পলিটিক্যাল কথা আমি বলতে চাইছি না, আমি শুধু ইকোনমিক্সের কথাই বলছি যে আমরা বুঝতে পারছি না আমরা কোথায় যাচ্ছি। আর এই যে স্বাধীন 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 বলছি, আজকে বলছি কালকে ভুলে যাব। আজকে বলি যে বাংলা ভাষা, বাংলা দিন আছে, বঙ্গ দিবস, মাতৃ দিবস বললাম, পরের দিন ভুলেই যাব। বলতেই পারবো না যে বাংলা প্রথম বইটার নামটা কি, যেটা হয়েছিল। পারবো না। তার কারণ আমরা শুধু যাকে ইংলিশে বলে সুপারফিশিয়াল, উপরে করে চলি। যাই হোক, অনেক দুঃখে অনেক কথা বললাম। তাহলে একটা আশা তো নিশ্চয়ই আছে যে আমরা এগোচ্ছি, আমরা এগোবো এবং সবাই আমরা একসঙ্গে থাকবো। বসুদেব কুটুম্বকম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আমাদের এই বক্তব্যর যে পর্বটি আছে তার শেষাংশে চলে এসেছি। এরপরেই আমরা সাংস্কৃতিক পর্বে চলে যাব। যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের অতিথিদের বক্তব্য শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে সানরাইজ জাংশন রেসিডেন্সে আমাদের একটি স্পোর্টস গ্রুপ আছে, যেখানে ইয়াং জেনারেশন তারা বিভিন্নভাবে সানরাইজের যেই সুনাম তাকে সমুন্নত রাখার চেষ্টা করে। খেলাধুলার মাধ্যমে হোক, সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে হোক। তারই প্রতিনিধি একজন আছেন আমাদের সিনিয়র দাদা মিস্টার প্রবীর কুমার। আপনাদের মাঝে দুটো বক্তব্য রাখবেন, তারপরে আমরা সাংস্কৃতিক পর্বে চলে যাব। মিস্টার শ্রী প্রবীর কুমার। শ্রী প্রবীর কুমার। আচ্ছা, দেবাশিস আসুন। দেবাশিস। প্রবীর কুমার একটু বাইরে আছেন। দেবাশিস রজক আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, তারপরে আমরা সাংস্কৃতিক পর্বে চলে যাব। নমস্কার সবাইকে, এবং স্বাধীনতা দিবসের উদযাপনের দিনে সবাইকে বন্দে মাতরম। আজকের দিনটাকে আমরা সবাই মিলে উদযাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সবাই। সানরাইজ জাংশন রেসিডেন্সের যারা আমাদের সিনিয়ররা আছেন, যারা আমাদের জুনিয়র টিম আছেন, যারা স্পোর্টস গ্রুপের মেম্বাররা আছেন, যারা আমাদের নারী বাহিনী আছেন, সকলের জন্য, যারা আমাদের সিকিউরিটি টিম আছেন, যারা আমাদের লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন, সবার জন্য এই স্বাধীনতা দিবসে একটা জোরে করতালির মাধ্যমে অভিবাদন জানাই। অনেক ধন্যবাদ। আমরা মূল সাংস্কৃতিক পর্বে চলে যাব। রিয়া আমাদের আবাসনের একজন নতুন আবাসিক, আজকে প্রথমবারের মতো আপনাদের সামনে পারফর্ম করবে ডান্সের মাধ্যমে। একটি দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করছে রিয়া। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বময় আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মোর দেহের শানে তুমি মিলেছ
মোর দেহের শানে তুমি মিলেছ মোর প্রাণের মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মারে গাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা মিস্টার ব্যানার্জি অনেক ধন্যবাদ রিয়াকে। আমি আমাদের আবাসনের রেসিডেন্ট মিস্টার শুভদীপ মুখোপাধ্যায় কণ্ঠে আমরা সবসময় সমস্ত প্রোগ্রামে গান শুনে থাকি, আপনাদের সামনে এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন। নমস্কার, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। সকল বহা
তোমার খেয়েছি গো অনেক নিয়েছি অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি তবু জানি রে যে কি বা তোমায় দিয়েছিলাম আমার জনম গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে জনম গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে তুমি শক্তি দিলে শক্তি আমার দেশের মাটি তোমার পরে একাই তোমাকে বিশ্বময়ী তোমাকে বিশ্বময়ী রাজন পাতা ও আমার দেশের মাটি তোমার পরে একাই অসংখ্য ধন্যবাদ শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে। এখন আমাদের একটি খুব ছোট্ট বন্ধু আবাসনের আমাদের স্পোর্টস গ্রুপের বিকাশ মণ্ডলের ছেলে নাক্স মণ্ডল, মাস্টার নাক্স মণ্ডল আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে। তারপর পরই আমরা গান শুনবো শ্রী শঙ্কর কুমার রয়, যার গান আমরা প্রত্যেকটি প্রোগ্রামে আমরা শুনে থাকি। নাক্স মণ্ডল আপনাদের সামনে এখন একটি দেশের গানের নৃত্য পরিবেশন করবে। नन्ना मुन्ना राही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। नन्ना मुन्ना राही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। रास्ते में चलूंगा ना डर डर के, चाहे मुझे जीना पड़े मर मर के, मंजिल से पहले ना लूंगा कहीं दम, आगे ही आगे बढ़ाऊंगा कदम, दाहिने बाएं थम। नन्ना मुन्ना राही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। नया है जमाना मेरी नई है डगर, देश को बनाऊंगा मशीनों का नगर, भारत किसी से रहेगा नहीं कम, आगे ही आगे बढ़ाऊंगा कदम, दाहिने बाएं थम। नन्ना मुन्ना राही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। बड़ा होके देश का सहारा बनूंगा, दुनिया की आंखों का तारा बनूंगा, रखूंगा ऊंचा तिरंगा परचम, आगे ही आगे बढ़ाऊंगा कदम। नन्ना मुन्ना राही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। অনেক ধন্যবাদ গোলুকে। আমরা
খুব সুন্দর ডান্স দেখলাম। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকে দিনব্যাপী আমাদের যে অনুষ্ঠান কর্মসূচি আছে এই স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেল 3টায় ড্রয়িং কম্পিটিশন হবে আমাদের আবাসনের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এটিটি রুমে। পাশাপাশি বরুণ সেতী কাপ ক্রিকেট টুর্নামেন্ট হবে আমাদের ওই ক্রিকেট গ্রাউন্ডে, এবং সন্ধ্যার সময় ড্রয়িং কম্পিটিশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবং সেই সাথে কালচারাল প্রোগ্রামও হবে। আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন আপনারা দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান কর্মসূচিতেও আবার উপস্থিত থাকবেন এই আশা ব্যক্ত করছি। পরবর্তীতে গানের জন্য ডেকে নিচ্ছি শ্রী শঙ্কর কুমার রয়কে। সুরেলা কণ্ঠ আমরা সব সময় শুনতে পাই। শ্রী শঙ্কর কুমার রয় আজকে একটি ভাব গাম্ভীর্যের একটি দিন চলছে, একটি শ্রদ্ধাপূর্ণ একটি দিন। শঙ্কর কাকু তার মোহিত কণ্ঠে আপনাদেরকে দেশীয় একটি গান শোনাবেন। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আরিস কিন্তু প্রথম থেকে শেষ অবধি জাতীয় পতাকা আমাদের জন্য তুলে ধরেই রেখেছে। ওর জন্য একটা জোরে হাততালি হোক। অনেক ধন্যবাদ বদিউল ইসলাম চাচাকে। উনি কিন্তু বলেছিলেন যে আজকে আমি বলবো না, আজকে আমি শুধু শুনবো। তো সুবক্তা কখনো চুপ থাকতে পারে না, এটা তার একটা প্রমাণ। তো আরিশকে আমার ছেলে, তাকে দিয়ে হোক আর যেভাবেই হোক আমরা বদিউল ইসলাম চাচার কণ্ঠটা শুনতে পেলাম, ওনার জন্য একটা হাততালি। এই শঙ্কর কুমার রয় আপনাদের সামনে গান গাইবেন, আর তারপর পরই আমরা আরিশের একটি ছোট পয়েম শুনবো না গান শুনবো জানি না, ও আমাকে এখনো ক্লিয়ার করেনি। সেটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তারপরে আমাদের সকালের যে টিফিনের ব্যবস্থা আছে সেটা আপনারা পাবেন। আমরা অনুরোধ করব সেটা নিয়ে আপনারা আমাদের অনুষ্ঠানের স্থল প্যাক করবেন। कुछ याद उन्हें भी कर लो, जो लौट के घर न आए, जो लौट के घर न आए। मेरे वतन के लोगों जरा आँख में सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आजादी, जब तक थी सांस लड़े वो, जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर कर माथा, सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब देश में थी दीवाली, वो खेल रहे थे होली, जब हम बैठे
थे घरों में, जब हम बैठे थे घरों में, वो झेल रहे थे जवान हुआ थी उनकी जरा याद करो कुर्बानी। कोई सिख कोई जाट मराठा, कोई सिख कोई जाट मराठा, कोई गुरखा कोई मद्रासी, कोई गुरखा कोई मद्रासी, सरहद पर मरने वाला, सरहद पर मरने वाला, हर वीर था भारतवासी, जो खून गिरा पर वो खून का हिंदुस्तानी, शहीद हुए हैं जरा याद करो कुर्बानी। लखपत आया, फिर भी बंदूक उठाई, 10-10 को एक में मारा, फिर गिर गए होश गवा के, जब अंत समय आया तो जब अंत समय आया तो कह गए कि अब मरते हैं, खुश रहना देश के प्यारों, खुश रहना देश के प्यारों, अब हम तो सफर करते हैं, अब हम तो सफर करते हैं। क्या लोग थे वो दीवाने, क्या लोग थे वो अभिमानी, शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। भूल जाओ उसको, इसलिए कही অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আছি। আরিশ চলে এসো। আরিশের শেষ গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा ताहिला उच्चल गंगा, बिंदे हिमाचल यमुना गंगा, उच्चल चल बिटरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, ताहे तब जय दाता, जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, সবাই একবার সমস্বরে বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম,
জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। অনুরোধ করছি, আমাদের ক্লাব হাউসে টিফিনের ব্যবস্থা চলছে, আপনারা সবাই সুশৃঙ্খলভাবে সেখান থেকে আপনাদের টিফিনটি কালেক্ট করে নেবেন। এই অনুষ্ঠানে এবং দিনব্যাপী অনুষ্ঠানে আমরা অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে এমন একটি সুন্দর দিন উপহার দিচ্ছেন। সেই সাথে আমাকে সহায়তা করার জন্য আমি সোনালী নস্কর এবং রিয়াকে, সেই সাথে সন্তু চক্রবর্তী, যারা পর্দার পেছন থেকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।